দ্রুত সময়ের ভিতরে কভার করতে পারি, ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। আই উইল ট্রাই ইট অ্যান্ড আই হোপ ইউ উইল অলসো ট্রাই উইথ মি। আমিও চেষ্টা করব এবং আপনিও চেষ্টা করবেন। হ্যাঁ বলুন। অবশ্যই আপনাকে একাই শেখাচ্ছি, এখানে আর কেউ নাই ক্লাসে। হ্যাঁ, আমি প্রসেন স্যার, আমি সোহাগ স্যারের সঙ্গে, সোহাগ স্যার আমার ছোট ভাই হয় সম্পর্কে, আমি ওনার সঙ্গেই আর কি ল্যাঙ্গুয়েজটা শেখাই। তো আপনি একা পড়তে পারবেন এবং কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দিয়ে রাখবো। আপনি যে কোনো সময় আমাকে নক করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে মানি ইনভেস্টের থেকে টাইম ইনভেস্টটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন টাকাটাও দিতে হবে, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদেরকে সময় দিতে হবে। কারণ পৃথিবীর যে কোনো জিনিস অর্জন করতে গেলে সময় না দিলে হয় না। সেটা কোনো ভাষা শেখা হোক, কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক, কোনো চাকরি হোক, আমাদেরকে সর্বপ্রথম সেখানে হচ্ছে আমাদের টাইম ইনভেস্ট করতে হয়। আপনি মনে করেন একটা ব্যবসা করতেছেন, তো সেই ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় দিতে হয়। আমাদের ভাষা শেখাটাও ঠিক তাই, এখানে আমাদেরকে টাইম ইনভেস্ট করতে হবে। আর এই টাইম ইনভেস্ট করলে সময় সেখান থেকে আমাদের কিছু দিবে। অর্থাৎ যদি আমরা সময় দেই, সময়ও আমাদেরকে কিছু দিবে। এটা মনে রাখতে হবে। তো আজকে প্রথম দিন, তো আমি ক্লাসটা শুরু করি। এবং আমরা দেখেন, দীর্ঘদিন ধরে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিখি, কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। এটার কিছু কারণ থাকে। আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি শুধু জাস্ট আমার দেখানো পদ্ধতিতে চলবেন। আপনি ক্লাসটা একটু নিয়মিত করবেন। হ্যাঁ, বুধবারে, গত সোমবারে আপনাকে লিংক দিয়েছিলাম, কিন্তু আপনি হয়তো ওইভাবে জয়েন করেননি, ব্যস্ত ছিলেন। তো একটা রুটিন। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বৃহস্পতি শুক্র শনি 3 দিন ক্লাস করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তো আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই 3 দিন, তবে টাইমটা আমাকে একটু বলবেন যে কখন হলে ভালো হয়। সকাল 7টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি যেহেতু পড়াচ্ছি, তো আমাকে একটু বলবেন সকাল 7টায় দিলে সমস্যা হবে? আচ্ছা, আমি যদি 8টায় দেয় এটা কেমন হয়? কারণ আমি তো অনেক রাত করে ঘুমাই, মনে করেন 8টায় দিলে আমার জন্য সুবিধা হয়। সকাল 8টা বাংলাদেশ সময়, হ্যাঁ। তাহলে আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, আগামীকালও সকাল 8টায় আমি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে প্রসেন সরকার, আমি সোহাগ স্যারের সম্পর্কে ছোট ভাই হই। ওর সঙ্গে আমি পড়াচ্ছি, আমিও। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই, আমি শুনেছি সোহাগ স্যারকে আপনি বলেছিলেন যে আপনাদের গ্রামের বাড়ি, দেশের বাড়ি হচ্ছে যশোর, আর আমাদের বাসাও হচ্ছে খুলনায়। আপনি মাঝে একদিন কথা বলছিলেন স্যারের সঙ্গে, স্যারকে আপনার বাড়ি দেখাচ্ছিলেন, আমিও তাও দেখলাম, খুব ভালো লাগলো। বাড়িটিতে আপনি অনেক মানে টাকা ব্যয় করে অনেক সুন্দর করে তৈরি করেছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সুন্দর বাড়ি। দেশে আর কবে আসবেন, এমন কোনো পরিকল্পনা আছে? 2026 সালে? হুম। ও আচ্ছা আচ্ছা, অল্প কিছুদিন আগে গিয়েছেন আপনি তো। খুলনায় আসছিলেন, সোহাগ স্যার বলছে যে নিউ মার্কেট থেকে কেনাকাটা করে গিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের নিউ মার্কেটের পাশেই, মানে একেবারে নিউ মার্কেটের সঙ্গে লাগোয়া বাসাটা। যদি এরপরে কখনো। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, সাতক্ষীরা, সাতক্ষীরা কোন উপজেলায়? সাতক্ষীরা কোন উপজেলায়? কলার, ও আচ্ছা, সাতক্ষীরাতে আমার অনেক ফ্রেন্ড ছিল, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন অনেক ফ্রেন্ড কলারওয়ানা, ওইদিকে শ্যামনগর ছিল, তারপর হচ্ছে আপনার দেবহাটা ছিল। সাতক্ষীরা এখন শিক্ষা বিপ্লব, সাতক্ষীরার ছেলে মেয়েরা এখন বেশি লেখাপড়া শিখতেছে, শিক্ষা বিপ্লব চলছে সারা বাংলাদেশে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আপনার হাজবেন্ড কি করে ওখানে, আপনার হাজবেন্ড কি করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারতে পারি। ইংরেজি ভাষা শিখতে হলে সবার আগে আমাদের এই ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। পড়াশোনা থেকে শুরু করে বিদেশ যাওয়া, ভালো একটি চাকরি পাওয়া, উচ্চশিক্ষা গ্রহণ করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এছাড়া নিজেকে ভালো একটি জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এই ইংরেজি ভাষা আপনাকে শিখতে হবে। বর্তমানে এই গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন মানে হচ্ছে কি, বিশ্বায়ন। এখন দেখবেন আপনি আমেরিকায় কি করছেন আমি বাড়ি বসে দেখতে পারছি, আমি কি করছি আপনি ওখানে বসে জানতে পারছেন। এটা কিন্তু এখন হচ্ছে সমগ্র বিশ্ব একটা নিজের গ্রাম। আপনার গ্রামে, আপনার পাড়ায়, মহল্লায় কি ঘটে সেকেন্ডের ভিতরে যেমন জানা যায়, এখন সারা বিশ্বে মনে করেন সে অস্ট্রেলিয়াতে বা
জার্মানিতে ফুটবল খেলা হচ্ছে, বিশ্বকাপ ফুটবল, এটা আমরা ঘরে বসে দেখতে পারছি ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে। গ্লোবালাইজেশন বলা বলা হয় এটাকে। তো বলছে এই যুগে আপনি যদি ইংরেজিতে লিখতে পড়তে কথা বলতে পারেন, তাহলে আপনি ভালো চাকরি বা নিজেকে ভালো জায়গায় দাঁড় করাতে পারবেন। কথা বলতে পারদর্শী না হলে আপনার কেরিয়ারের প্রতিটি জায়গায় বাধার সম্মুখীন হতে হবে। আসলে বাস্তব কথা, দেখেন আমেরিকায় না, যারা আমাদের দেশেও থাকে, আমাদের দেশেও কিন্তু এটা যে ভালো একটা চাকরি পেতে গেলে, বিসিএস ক্যাডার হতে গেলে বা যে কোনো ভালো চাকরিতে ঢুকতে গেলে ফার্স্ট আপনাকে জানতে হবে ইংরেজি। কারণ চাকরিতে আপনার যে প্রশ্নগুলো করবে এগুলো কিন্তু সব ইংলিশ মিডিয়ামে হয়, সব। হুম। বলছে এখন ব্যাংকের চাকরিগুলা, তারপর দেখবেন ভালো ভালো কর্পোরেট যে জবগুলা সব ইংলিশ মিডিয়ামে। দ্য কোয়েশ্চেন অফ ফার্স্ট লেভেল জব আর মেড অফ ইংলিশ ইন, মানে এগুলো প্রিপেয়ার্ড ইন ইংলিশ। সব প্রশ্নগুলো কিন্তু ইংলিশে করা হয়। তো আমি যদি ইংরেজিতে কাঁচা থেকে যাই, আমি তো প্রশ্নই বুঝবো না, উত্তর দেওয়া তো দূরে থাক। তাই বলছে কিন্তু আমরা এখন এই বিষয়টি বুঝতে পারি না যে কিভাবে ইংরেজি শিখবো। এই যে দেখেন কিভাবে আমরা ইংরেজি শিখবো। আমরা দেশে কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছি, অনার্স কমপ্লিট করেছি, আমরা এসএসসি ইন্টারমিডিয়েট, আমরা এত কিছু সার্টিফিকেট অর্জন করেছি, তারপরও ইংরেজি শিখতে পারি নাই। কারণ কি দেখেন, যদি আপনি সঠিক লক্ষ্য নির্ধারণ করতে না পারেন, আগে হচ্ছে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। কিসের লক্ষ্য? যে আমি ভাষাটা কিভাবে শিখবো। এখানে কিন্তু কিছু পদ্ধতি থাকে, টেকনিক থাকে। শুধু এলোমেলো পদ্ধতিতে আগালে কখনো ভাষাটা শেখা যায় না। তা আমাদেরকে একটা সঠিক পদ্ধতিতে এগোতে হবে। তো সেই সঠিক পদ্ধতিটা হচ্ছে, দেখেন ইংরেজিতে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের 7টি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই 7টি বিষয় কি কি? 7টি বিষয় হচ্ছে, এই 7টি টপিকস যদি আপনার ভালোভাবে জানা থাকে, আয়ত্তে নিয়ে আসতে পারেন, আপনি খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। সেই 7টা বিষয়ের ভিতরে 7টা পয়েন্ট। প্রথম 1 পয়েন্ট হচ্ছে সেন্টেন্স। আমি যতগুলা যেভাবে কথা বলছি, আমার প্রত্যেকটা কথা এক একটি বাক্য। যেমন আমি একটা বাক্য বললাম, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি ভাত খাই, আই ইট রাইস। কি হবে? আই ইট রাইস, আমি ভাত খাই। এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল। কিন্তু আমি যদি এটা এলোমেলো করে বলে ফেলি, আই রাইস ইট, এটা কোনো বাক্য হলো না। হুম। তাহলে বাক্য হতে হবে, অর্থাৎ আমাদেরকে 1 নম্বরে প্রথমে জানতে হবে সেন্টেন্স। আমরা জানি যে কতকগুলো শব্দ পাশাপাশি বসে, কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের একটি ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ইংরেজি ভাষায় এই বাক্য দুইভাবে গঠন করা হয়। ইংরেজি ভাষায় এই বাক্য দুইভাবে গঠন করা হয়। একটা হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স, আরেকটা হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স। কি বলেছি? একটা হচ্ছে অর্থ অনুসারে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে। আমাদেরকে এটা ভালো করে জানতে হবে। তো এই বিশদ ভাবে ডিটেলস আমরা পরে জানবো, তবে আমরা এইটুক জানলাম, 1 নম্বরে আমাদেরকে শিখতে হবে বাক্য। হুম। এটা আমাদেরকে প্রথমে শিখতে হবে সেন্টেন্স বা বাক্য। এরপর দেখেন, দ্বিতীয় নাম্বারে আমাদেরকে শিখতে হবে সেন্টেন্স কম্পোনেন্ট। সেন্টেন্স কম্পোনেন্ট এর অর্থ হলো বাক্যের উপকরণ। সেন্টেন্স কম্পোনেন্ট এর অর্থ হলো বাক্যের উপকরণ। বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর আমাদের বাক্যের উপকরণ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ একটি বাক্যে কোন অংশটি সাবজেক্ট বা কর্তা। সাবজেক্টের বাংলা কি হবে? কর্তা। বাক্যের প্রথমে কিন্তু সাবজেক্ট থাকে। কোন অংশটি ভার্ব বা ক্রিয়া। আমরা জানি ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। কোন অংশটি অবজেক্ট বা কর্ম। অবজেক্ট বা কর্ম, যেমন একটা বাক্য বললাম, আই ইট রাইস, এখানে সাবজেক্ট কোনটি বলেন? আই। তারপর ভার্ব কোনটি? ইট। আর অবজেক্ট কোনটি? রাইস। নীলুফা গোস টু স্কুল, নীলুফা স্কুলে যায়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কারণ নাম, তাই না? তাহলে এই যে দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমাদেরকে এইটা শিখতে হবে। আর এইগুলোকে বলা হয় সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ বাক্যের উপকরণ। কম্পোনেন্ট মানে হচ্ছে উপকরণ। হুম? যেমন দেখবেন আমরা যখন তরকারি রান্না করি, তখন কিন্তু আমাদের অনেক উপকরণ প্রয়োজন হয়। আপনি কি সবজি দিয়ে রান্না করবেন, সেই সবজিটা লাগবে, পানি লাগবে, মশলা লাগবে, কি মাছ দিবেন তরকারির ভিতরে সেইটা লাগবে। এগুলাকে ইনগ্রিডিয়েন্টস বা কম্পোনেন্ট বলে। এইগুলো আগে সংগ্রহ করে নিয়ে তারপরে কিন্তু আমাকে চুলার কাছে যেতে হবে, শুরু করতে হবে। তো ভাষাটা শিখতে গেলেও আমাদের ঠিক এই সেন্টেন্স কম্পোনেন্ট, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, এইগুলা আগে শিখে নিতে হবে। যেমন আমি আপনাকে একটা সাবজেক্ট দিলাম আই,
এখানে আমি একটা সাবজেক্ট আপনাকে দিলাম আই, আমি একটা সাবজেক্ট নিয়ে এসেছি কর্তা, আমি একটা বাক্য তৈরি করব আই। এরপর আমি বলতে চাচ্ছি যে আমি স্কুলে যাই। তা এই যে দেখেন আমি স্কুলে যাই, ইংরেজরা কিন্তু যারা নেটিভ ইংলিশ স্পিকার তারা কিন্তু ওইভাবে বলে না। বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া থাকে বাক্যের শেষে। দেখেন আমি স্কুলে যাই, এখানে ক্রিয়া কোনটা? ভার্ব, বলেন তো। যাই, কি হবে? যাই। এটা দেখেন একেবারে শেষে গিয়ে বসেছে, কিন্তু ইংরেজিতে আপনাকে এটা সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে, মনে রাখবেন। তাহলে আমি স্কুলে যাই, যাওয়া ইংরেজি কি হবে? গো। দেখেন আমি লিখতেছি, এই যে আই গো, আমি যাই। আমি খাই কি হবে বলেন? আই ইট, কি হবে? আই ইট। তা আমি খাই। আমি খেলি, আই প্লে, কি হবে? আই প্লে। আমি খেলি। আমি পড়ি কি হবে বলেন? আই রিড, কি হবে? আই রিড। হ্যাঁ। আচ্ছা, তো আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, আমি তো হঠাৎ করেই পড়ানো শুরু করলাম, আপনার বেসিক লেভেলটা কোন লেভেলে আছে? মানে আমি কি এইভাবেই শুরু করব যেভাবে প্রাথমিক পর্যায় থেকে শুরু করছি, নাকি আপনার মোটামুটি জানা আছে? মানে ভাষাটা সম্পর্কে কেমন ধারণা আমাকে একটু বলেন, যে স্যার আমাকে এইভাবে বা ভাইয়া আমাকে এইভাবে পড়ান, তাহলে আমার সুবিধা হবে, যেহেতু আজকে প্রথম দিনের ক্লাস। হুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ওই দু একটা এখানে যেভাবে বাইরে টাইরে গেলে আর আমি থাকি তো বাঙালি এলাকায়, হ্যাঁ হ্যাঁ। ততটা তো মানে ওই ডাক্তারের সাথে আমি সেভাবে বাইরে যাওয়া হয় না। হুম হুম। আহ, হচ্ছে এই যে ইংরেজিতে এসে গেছে হুম ওখানে 3 ঘন্টা করে, হুম। বাট ওই যেতে পারি নাই, তো ওদের ক্লাস রেখে দেবো। যাই হোক, এখন হচ্ছে আমি প্রায় যে একটা বলতে পারি, হুম। কিন্তু আমি ইংরেজিতে না আমার লিখতে পারি না, আমার এটা খুব দরকার হয়। আচ্ছা আচ্ছা, একটা পয়েন্ট আমি আমার কষ্ট পেলাম, শুধু লিখতে লিখতে সমস্যা, একটা পয়েন্ট আরো একটু বলবেন? মানে আপনি কি ফ্লুয়েন্টলি বলতে পারেন বা কোনো সেন্টেন্স বা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, এগুলো আমাকে বললে আমার পড়াতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার এটা সুবিধা হলো, আমি শুনে নিলাম, খুবই ভালো। অর্থাৎ আমি হুম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি আমাদের উপরে ভরসা রাখেন। আমি সোহাগ স্যার বা আমি যেভাবে আপনাকে পড়াবো, আপনি অল্প সময়ের ভিতরে ইংরেজি নির্ভুলভাবে হুম। হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন, অবশ্যই পারবেন, আমি সেইভাবে পরিশ্রম করব আপনার। হুম হুম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। আমি পাইছেন এখন। হুম। দেখেন একটা বিষয় কি জানেন, অনেকে এখন তো এইভাবে বিশ্বাস করা যায় না, অনলাইনে প্রতারণার অনেক ফাঁদ। এখন আপনি কাউকে টাকাটা দিবেন, টাকা দেওয়ার পরে পরে আর ওইভাবে আপনার সঙ্গে যোগাযোগ রাখবে না, ক্লাস নিবে না। হ্যাঁ, তারা যোগাযোগ রাখে না। কিন্তু আমি এবং সোহাগ স্যার আমাদের কথা হচ্ছে, দেখেন আমি আপনি হ্যাঁ হ্যাঁ একদমই, এবং খুলনায় বলতে আমার উপজেলার ডুমুরিয়া, আপনার ওই কলারোয়ার পাশেই, হ্যাঁ একেবারে পাশেই। আমার উপজেলা থেকে আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি সাতক্ষীরার প্রত্যেকটা উপজেলা ঘুরেছি অনেকবার, আমার ফ্রেন্ড ছিল অনেক। আমি সেই কালীগঞ্জ, দেবহাটা, অনেক ভালো অনেক। এবং আমার আরেকটা আরেকটা জিনিস ভালো লাগে, সাতক্ষীরার মানুষ খুব অতিথিপরায়ণ, খুব খুব। হুম। আমি অনেকবার গিয়েছি সাতক্ষীরায়, আমার ভীষণ ভালো লাগে। এবং বিশেষ করে আপনাদের এলাকায় ওই যে লবণ পানির যে মাছগুলো, পার্শে মাছ, হ্যাঁ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছ, এগুলার কথা আমি কখনোই ভুলতে পারবো না। ধন্যবাদ, ভালো লাগলো। তো যাই হোক, হুম হুম। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো পড়ানোর ভিতরে, পড়ানোর পরে এগুলো কথা হবে। এখন মেইন হচ্ছে আমাদের সব সময় মুখ্য বিষয় থাকবে আমরা, হ্যাঁ মুখ্য বিষয়টা থাকবে হচ্ছে আমাদেরকে ইংরেজিটা শিখতে হবে। হ্যাঁ, বাই হুক অর বাই ক্রুক, অর্থাৎ যে কোনো ভাবেই শিখতে হবে। তো আমি এখানে সময় দিব, শ্রম দিব, আমি পরিশ্রম করব। আপনি চেষ্টা করবেন, দেখবেন অল্প সময়ের ভিতরে আল্লাহর রহমতে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? তো দেখেন বাক্য তৈরি করার জন্য বলছিলাম যে সেন্টেন্স কম্পোনেন্ট, এখানে তিনটা কথা এসেছে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, আর অবজেক্ট মানে কর্ম। তো অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এমন হয়: আই গো, আচ্ছা আমি এখানে ইট দিলাম, আই ইট। আমি খাই, আমি কি খাই? আই ইট রাইস, আর আই সি ই। আমি ভাত খাই। এখানে কিন্তু তিনটা বিষয়ই চলে এসেছে, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব,
আর রাইজ হচ্ছে অবজেক্ট, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। আমি ক্লাস শেষে আমার এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ড ক্লাসটা আপনাকে দিব, এবং আমি যা যা পড়াচ্ছি এই পিডিএফ গুলো আপনাকে দিয়ে দিব। এইটা আপনি যদি কখনো অবসর সময় পান, আপনি 5 মিনিটের জন্য সময় পেলেও এই শিট গুলা একটু দেখবেন, আমার ক্লাস রেকর্ড গুলো একটু শুনবেন। হ্যাঁ, যখনই আপনি সময় পাবেন, আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিটের জন্য হলেও এগুলো একটু দেখবেন। বাচ্চারা যখন স্কুলে চলে যাচ্ছে তখন আপনি বাসায় অবসর সময় পেলে একটু দেখবেন। কারণ কি, একটা জিনিস শিখলে তাৎক্ষণিকভাবে সেইটা মনে থাকে, কিন্তু একটু পরে আবার আমরা কিন্তু ভুলে যাই। মানুষের মানুষের স্বভাবই কিন্তু ভুলে যাওয়া। তো এটা মনে রাখতে হবে যে যে কোনো জিনিস আমরা যতই পড়ি না কেন ভুলে যাই, কিন্তু এটা যদি আমরা বারবার অধ্যবসায়, আমরা যদি পার্সিভারেন্স হই, আমরা অধ্যবসায়ী হই, ওইটা আর ভুলবো না। আপনি আজকে শিখলেন, ভুলে গেলেন, কালকে আবার পড়বেন, ভুলে যাবেন, কিন্তু আপনি তৃতীয় দিন পড়বেন, এটা তখন আপনার আর ভুল হবে না। এই জন্য বারবার, এই যে বলছি আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আমি অবজেক্টকে বাদ দিয়ে দিলাম, আই ইট আমি খাই, আমি পড়ি আই রিড। দেখেন ইংরেজিতে কথা বলাটা বাংলার থেকেও সহজ, কিছু আমাদের নির্দিষ্ট সিস্টেমের ভিতরে আসতে হবে। এই যে বললাম সাবজেক্ট আর ভার্ব নিয়েছি, সাবজেক্ট কি আই, আপনি সাবজেক্ট পরিবর্তন করে দেন ইউ। তুমি খাও ইউ ইট, তুমি যাও ইউ গো, তুমি লেখো ইউ রাইট। এরপর এখানে আপনি উই দিয়ে করেন, উই রাইট আমরা লিখি, আমরা খেলি উই প্লে, আমরা যাই উই গো। এখানে আপনি কোনো অবজেক্ট আনতে পারেন, আমরা লিখি উই রাইট, আমরা কি লিখি, উই রাইট আ লেটার, আমরা একটা চিঠি লিখি। আমরা যাই উই গো, আমরা কোথায় যাই, উই গো টু ইউনিভার্সিটি, উই গো টু মার্কেট, উই গো টু ফিল্ড, উই গো টু ঢাকা, উই গো টু চট্টগ্রাম। অর্থাৎ এখানে বাক্য তৈরির সিস্টেমটা যদি আমরা জানি, আমরা নিজেদের মন থেকে মুখস্থ করা লাগবে না, ভাষাটা হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। আমি মুখস্থ করলাম সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট, নো, এটা বেশিক্ষণ আপনার মাথায় থাকবে না। আমরা আগে হচ্ছে রুল মুখস্থ করে তারপর এক্সাম্পল মনে রাখতাম। আর বর্তমান সিস্টেম হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে চাই, কমিউনিকেশন থেকে এসেছে কমিউনিকেটিভ। তো এই যোগাযোগ করতে গেলে আমাদের কথা বলতে হয়, কথার মাধ্যমে, শব্দের মাধ্যমে যোগাযোগ করতে হয়। আর কথা শিখতে গেলে আমাদেরকে রুল মনে রাখতে হবে না, এক্সাম্পল মনে রাখলে হবে। এই যে আই ইট আমি খাই, আপনাকে শিখিয়ে দিলাম সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব। তাহলে কিছু সাবজেক্ট বলেন, কিছু সাবজেক্ট বলেন, যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সেই স্ত্রী, উই মানে আমরা, দে মানে তারা, সাবজেক্ট। হ্যাঁ, কোনো মানুষের নাম, আপনার নাম নীলুফা, কারো নাম কাজল, কারো নাম মিতা, কারো নাম সুমি, হ্যাঁ, কারো নাম সুমন, তাহলে এগুলা হচ্ছে সাবজেক্ট। যদি বলা হয় সুমন স্কুলে যায়, সুমন গো টু স্কুল, কিন্তু এখানে গো হবে না, এখানে সুমনের সঙ্গে, সুমন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এর সঙ্গে এস দিতে হবে, সুমন গোস, ইএস যোগ করতে হবে। ওটা আমরা পরে দেখবো। তো এখানে আমরা আপাতত প্রথমে কি দেখলাম, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে তিনটা বিষয় এসেছে, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। আমরা তৃতীয় নাম্বারে, আজকে কিন্তু প্রথম ক্লাস, আমরা 2-3 মাস ধরে আমরা কি পড়বো তার একটা ধারণা কিন্তু আমরা নিচ্ছি। তৃতীয় নাম্বারে আমরা পড়বো পার্টস অফ স্পিচ। তৃতীয় নাম্বারে আমরা পড়বো পার্টস অফ স্পিচ, এর অর্থ হচ্ছে পদ। বাংলায় কি বলে বলেন, পদ। হুম, যেমন আমরা, হ্যাঁ পদ, যেমন বাংলায় পদ পড়েছিলাম 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আমরা 5 প্রকার পদ পড়েছিলাম, ইংরেজিতেও 5 প্রকার, কিন্তু যারা ইংলিশ ম্যান, এরা আমাদের নিয়মটা মানতে চাইলো না। এরা এই যে অব্যয়, যেটাকে বলা হচ্ছে অব্যয়, এই বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া, অব্যয়টাকে 3 ভাগে ভাগ করেছে, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 3 ভাগে ভাগ করেছে। তাহলে 5 প্রকার বাংলাতেও ছিল, ইংরেজিতেও ছিল, কিন্তু ইংরেজিতে আরো 3 প্রকার যোগ হলো, মোট 5 আর 3 8 প্রকার। আচ্ছা, তো আমরা তৃতীয় নম্বরে পার্টস অফ স্পিচটা খুব ভালোভাবে শিখবো। এটা কিন্তু আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, এরপরে এগুলো ডিটেইলস আমি দেখাবো ধাপে ধাপে, যে পার্টস অফ স্পিচের ভিতরে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, এর ব্যবহার কি, এর চেহারা কেমন, সব আমরা দেখবো। দেখেন একটা বিষয় হচ্ছে কি, আমি আপনাকে এখন পড়াতে বসছি, আমি যদি বলি যে আপনাকে 3 মাসের পড়া আমি একবারে পড়াবো, এখন বসেছি একটা না 3-4 দিন ধরে পড়াবো, এটা কিন্তু হয় না। আমাদেরকে অল্প 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 যেমন প্রতিদিন আমরা 3 বেলা কিন্তু ভাত খাই, অল্প অল্প করে খাই, তাই না? আমি যদি বলি যে সারা সপ্তাহের ভাত আমি আজকে একবারে খেয়ে রাখবো, এটা হবে না।
হ্যাঁ, আমি পেটে আমাকে নিতে পারবে না, বা একটু পরে 5 ঘন্টা পরে আবার ক্ষুধা লেগে যাবে। তো আমাকে এখানে অল্প অল্প করে শিখতে হবে, এবং সেইটা যেন আমি শেখার মতো করে শিখতে পারি, আমি যেন সেইটা ব্যবহার করতে পারি। যেমন আমি আজকে এতটুকু শিখালাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ইট রাইস, আই রাইট এ লেটার, অবজেক্ট বাদ দিয়ে দিলাম। আমরা আজকে এইটুকু শিখলাম, ছোট ছোট বাক্য তৈরি করা যায় সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি লিখি, আই রাইট। আমি দেখি, আই সি। আমি পড়ি, আই রিড। এখানে আপনি আইটাকে পরিবর্তন করে দেন, সাবজেক্ট পরিবর্তন করে দেন। তুমি লেখো, ইউ রাইট। তুমি যাও, ইউ গো। তারা যায়, দে গো। দে মানে হচ্ছে তারা। তাহলে বলেন, বাক্য তৈরি করা কি কঠিন? কঠিন না। এখানে গোছানো পদ্ধতিতে আপনি আরো কয়েকটা ক্লাস, একটা মাস একটু পড়েন, 15টা ক্লাস করেন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে ইংরেজিতে কথা বলা কত সহজ। না, ভয় পাবেন না প্লিজ, জীবনে কোনো কাজে ভয় পেলে কিন্তু হবে না, ভয় আপনার কাজটাকে একেবারে পণ্ড করে দিবে। ভয়কে জয় করতে হবে, এটা মনে রাখতে হবে। ভয় পাবেন কেন? আমি রয়েছি, আমি শিখিয়ে দিচ্ছি, সোহাগ স্যার আছে, বা আমরা সুন্দর সুন্দর শীটপত্র আপনাকে দিচ্ছি, কথা বলার প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাই দিচ্ছি, আপনি কেন ভয় পাবেন বলেন? এখানে ভয়টাকে আর দেখেন, একটা একটা বিষয় কি, একটা বিষয় হচ্ছে, মনে করেন একটা লোহার অস্ত্র, সেটা যে কোনো একটা অস্ত্র হতে পারে, তরকারি কাটার জন্য আমরা রান্নাঘরে যে ইয়েগুলো ব্যবহার করি, যে কোনো জিনিস আপনি ফেলে রাখবেন, দেখবেন জং ধরে যাবে, এটা মরিচা চলে আসে। কিন্তু এই আমরা দীর্ঘদিন ধরে ইংরেজি না বলতে বলতে আমাদের ভিতরে একটা মরিচা পড়ে গেছে, হ্যাঁ। এই মরিচাটা উঠাতে গেলে আমাকে একটু সময় দিতে হবে, হঠাৎ করে একদিনে কিন্তু হবে না। ফ্লুয়েন্টলি ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ওভারনাইট, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আপনি যদি রাতারাতি ইংরেজি শিখতে চান, এটা হবে না। অনেকে ক্লাস করে, হ্যাঁ, অনেকে ব্যাচে ভর্তি হয়, হয়ে বলে কি যে স্যার, আমি তো 10 দিন ক্লাস করলাম, কথা বলতে পারলাম না। তখন আমি বলি কি, দেখেন, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে আমাদের বয়স প্রায় 30 পেরিয়ে যায়। তো 30 বছর বয়স পর্যন্ত ইংরেজি শিখে আমরা শিখতে পারিনি, আর 10 দিনে কি এটা সম্ভব? ব্যস্ত হলে হবে না, হ্যাঁ? এখানে সময়, হ্যাঁ, সবকিছু কিন্তু সময়। আপনি এক জায়গায় একটা আম গাছ লাগাবেন, আম গাছটা আজকে লাগালে কালকে ফল আসবে না, আসবে? এটাকে হ্যাঁ, সময় দিতে হবে। গাছ গাছটি বড় হবে, পরিপক্ক হবে, তখন কিন্তু এটা ফল আসবে। তো আমাদের একটা ফল পেতে গেলে আমাদেরকে এখানে সময় দিতে হবে। তো তৃতীয় যেটা আমাদের তৃতীয় স্টেপে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ আমাদেরকে ভালোভাবে ধারণা রাখতে হবে। প্রতিটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দের এক একটা নাম থাকে। আপনার একটা নাম আছে, আমার একটা নাম আছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের এক একটি নাম আছে। তো এই নামগুলো কোনটা কোন প্রকারের ভিতরে যাবে, এটা আমাদেরকে শিখতে হবে। আর একটা কথা বলা হয়ে থাকে যে, যাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকে, তারা ইংরেজি গ্রামারের 50% কিন্তু জেনে যায়। দেখেন, 50% আপনি, হ্যাঁ, আমি 50 বলবো না, 50-র থেকে বেশি আপনি জানতে পারবেন এই 8 প্রকার পার্টস অফ স্পিচ জানলে। ইংরেজিতে কথা বলাটা, হুম, ইংরেজিতে কথা বলাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে যদি আপনি এই পার্টস অফ স্পিচটা ভালো করে জানতে পারেন। এরপর আমরা চতুর্থ নাম্বারে যেটা দেখবো, সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। দেখেন, এই ভার্বটাও কিন্তু আবার পার্টস অফ স্পিচের ভিতরে থাকে, কারণ 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এই দেখেন, এখানে ভার্ব আমি আলাদা করে 4 নম্বরে লিখছি, কিন্তু এই ভার্বটাও আবার পার্টস অফ স্পিচের একটা ভাই। পার্টস অফ স্পিচরা 8 ভাই, 8 ভাইয়ের ভিতরে চতুর্থ নাম্বারের ভাই হচ্ছে ভার্ব। এই ভার্বটা বলা হচ্ছে, ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ এ সেন্টেন্স। দেখবেন, আমাদের প্রত্যেকের ভিতরে রুহু রয়েছে, সোল বা আত্মা যেটাকে বলি। এটা যদি বেরিয়ে যায়, মানুষ কিন্তু মারা যায়, মৃত বলে তাকে আমরা গোরস্থানে নিয়ে যাই। কিন্তু এই ভার্বের ব্যবহারটা ভুল করলে হবে না। সাবজেক্ট ভুল হলেও পরীক্ষার খাতায় নম্বর পাওয়া যাবে, অবজেক্ট ভুল হলেও বেশি একটা বড় সড় ভুল হয় না। কিন্তু ভার্বের যদি ভুল হয়ে যায়, পুরা বাক্যটাই কিন্তু ভুল হয়ে যাবে। যেমন আমি যদি বলি, আই ইট রাইস, ইউ ইট রাইস, কিন্তু হুম, এখানে ইট হচ্ছে ভার্ব, ইট। আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। কিন্তু যখন এখানে সাবজেক্ট আমি হি করে দিব, হি, সে ভাত খায়, তখন হবে হি ইটস রাইস। তখন কি হবে? এই থার্ড পার্সন হয়েছে, এর কারণে ভার্বের পরে এস বাই এস। এখন আমি যদি এখানে লিখি হি ইট রাইস, তাহলে তো আমার বাক্যটা টোটালি ভুল। হি ইট রাইস,
এটা বলা যাবে না হি ইটস রাইস। ভার্বের ব্যবহারটা খুব ভালোভাবে আমি শিখাবো, কারণ ভার্বের এই যে দেখেন আমি একটু আগে ছোট ছোট বাক্য করা শিখিয়েছি এখানে। এই যে বলেছিলাম আই ইট, আমি খাই, এখানে সাবজেক্ট আর ভার্ব দিয়েছি। কি দিয়েছি বলেন? সাবজেক্ট আর ভার্ব। আই ইট, আমি খাই। এরপর করতে চাচ্ছি আই গো, আমি যাই। হ্যাঁ, আই গো। আমি লিখি, তখন কি হবে? আমি সাবজেক্ট পরিবর্তন করে দিলাম, ইউ, ও আই ও ইউ, ইউ রাইট, ডাব্লিউ আর আই টি ই, ইউ রাইট, তুমি লেখো। এখানে আপনি চাইলে অবজেক্ট যোগ করতে পারেন, তুমি একটা চিঠি লেখো, ইউ রাইট এ লেটার। হ্যাঁ, তুমি একটা কবিতা লেখো, ইউ রাইট এ পোয়েম। হ্যাঁ, তুমি একটা উপন্যাস লেখো, ইউ রাইট আ নোভেল। খুবই সহজ, শুধু একটু সিস্টেমটা খেয়াল করতে হবে এবং সেইভাবে। তবে আরেকটা বিষয় কি, এই ভাষাটা হচ্ছে প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি কথা বলবো, আপনি আমার সঙ্গে প্র্যাকটিস করবেন, কারণ আমি অনেক দিন থেকে একটা জ্ঞান অর্জন করেছি, সেটা হচ্ছে আমি যদি শুধু গ্রামার শিখাতে থাকি, রুল শিখাতে থাকি, ভোকাবুলারি শিখাতে থাকি, আমি কথা বলে গেলাম, আপনি কথা বলবেন না, ইংরেজিটা শেখা যাবে না। ইংরেজি শিখতে গেলে আপনাকে ভুল বলতে হবে। হ্যাঁ, আপনি পারেন না ঠিক আছে, কিন্তু ভুল করতে হবে, ভুল করে তারপরে সঠিক জায়গায় যেতে হবে। যেমন এই যে আমি বলছি আই ইট, আমি খাই, আই গো, আমি যাই, ইউ রাইট, তুমি লেখো। এইভাবে আপনাকেও কিছু বলতে হবে। যদি বলা হয় তারা খেলে, তারা খেলে, দে প্লে, দে মানে তারা, দে প্লে, তারা খেলে। তারা লেখে, দে রাইট, দে রাইট। যদি বলা হয় তারা ধরে, তারা মাছ ধরে, দে ক্যাচ, ক্যাচ মানে ধরা, দে ক্যাচ ফিশ, তারা মাছ ধরে। যদি বলা হয় তারা স্কুলে যায়, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। আচ্ছা, যদি বলা হয় তারা ছবি আঁকে বা তারা আঁকে, দে ড্র, ড্র মানে আঁকা, ড্র। এই যে জায়গাটা দেখেন, আমাদেরকে এই কনজুকেশন অফ ভার্ব এটা মুখস্থ করতে হবে, কারণ কনজুকেশন অফ ভার্ব অর্থাৎ কথা বলতে গেলে এখানে আমাদেরকে কনজুকেশন অফ ভার্বের ইয়েটা খুব ভালো করে দেখতে হবে। এই যে বারবার বলছি তারা যায়, তারা খেলে, কনজুকেশন অফ ভার্ব। এই যে দেখেন, এই ভার্ব ফর্ম গুলো আমি শীটটা দিয়ে দিব, এগুলো আমাদের পড়ে মুখস্থ করতে হবে। এই যে কনজুকেশন অফ ভার্ব বলা হচ্ছে, এটা হচ্ছে এই দেখেন, গো মানে যাওয়া, প্রথমটা লিখেছি গো, গো শব্দের অর্থ কি? যাওয়া বা যাই, যাওয়া বা যাই। যেমন আমি যাই, আই গো, আই গো। আমি করি, নিচে দেখেন ডু, আই ডু, আমি করি। আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। তুমি কাজটি করো, ইউ ডু দা ওয়ার্ক। তারা কাজটি করে, দে ডু দা ওয়ার্ক। আপনার নিয়মটা কি? সাবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে, অবজেক্ট দিতে হবে, ব্যাস। সাবজেক্ট দিতে হবে, অবজেক্ট। আবার বলেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার বলেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, আমি কিন্তু আজকে প্রথম ক্লাস, তো এরপর বুঝতে পারবেন আমি যা বলবো সেই কথাটা আপনার মুখ থেকে আমি শুনবো। এতে দুইটা কাজ হবে আপনার, দেখবেন যে কোনো কথা ছোটবেলায় দেখবেন আপনার, আমরা যখন মক্তবে, হ্যাঁ জড়ায় যায়, আমরা যখন মক্তবে পড়তাম বা প্রাইমারিতে বা পাঠশালায় পড়তাম, তখন একজন বলতো, ওই নামটা পড়ার মতো বা অ ক খ পড়ার মতো, তার পিছনে পিছনে আমরা বলতাম। তো আমাদেরকেও ঠিক সেই ছোটবেলায় ফিরে যেতে হবে। আমি যেটা বলবো যে সেন্টেন্স, সেইটা আপনি আমার সঙ্গে বলবেন। এইটা যে কোনো কথা আপনি যদি জোরে জোরে বলেন শব্দ করে, দেখবেন ওইটা মুখ থেকে আপনার কানে যায়, কান থেকে আপনার ব্রেনে পৌঁছায়। এটা কিন্তু ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যারা একটু শব্দ করে বই পড়ে তাদের পড়াটা বেশি দ্রুত মুখস্থ হয়। তো আমি যদি বলি আই গো, আমি যাই, আপনিও বলেন আই গো, আমি যাই। আই ডু, আই ডু, আমি করি, আমি করি। আমি আই ইট, আই ইট, আমি খাই, আই ইট, আমি খাই, আই ইট, আমি খাই। তাহলে আমি লিখি, আমি লিখি কি হবে? আই রাইট, আই রাইট। আমি বলি, আই স্পিক। আমি নেই, আমি নেই, আই টেক। আমি দেখি, আই সি। আমি তৈরি করি, আই মেক। কি হবে? আই মেক। বুঝতে পেরেছেন? এখানে আপনি এরপরে সেন্টেন্সটা আরো একটু বড় করতে পারেন। আমি একটা বাড়ি তৈরি করি, আই মেক এ হাউস, আই মেক এ হাউস। আমি একটা, হ্যাঁ, ঠিক আর সাথে এইগুলো পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, হ্যাঁ ওটা দেখাবো আমি আজকে। প্রথম তো আমি বললাম তো ধাপে ধাপে যাব। তো এই যে দেখেন, হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে? আমি পাস্ট টেন্স, ফিউচার টেন্স সবই আপনি শুধু আমাকে বলবেন যে ভাই আমার এই জায়গাটায় সমস্যা, আমি প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে আপনাকে কভার করে। হুম,
পারবেন পারবেন, হ্যাঁ। এভাবে দেখেন, আমরা অনেক পরিশ্রম করে পড়াই, সোহাগ স্যার এবং আমি। আমরা আপনাদের কাছ থেকে, মনে করেন আপনি আমাকে একটা বিগ অ্যামাউন্ট দিচ্ছেন, আমি কেন টাকাটা হালাল করে নিব না? আমার কথা হচ্ছে আমার জবাব দিতে হবে শেষ বিচারে, তাই না? আমি, অনেকে আছে দেখবেন অনলাইনে ভর্তি করায়, করানোর পরে তাদের আর কোনো খোঁজ খবর থাকে না, আপনার সাথে যোগাযোগ করে না। কিন্তু আমরা অনেক দিন থেকে পড়াচ্ছি এবং সুনামের সাথে, এবং আমাদের কথা একটাই, আমরা যেন মানুষকে সেবাটা দিতে পারি, সবাই যেন আমাদের কাছ থেকে শিখে উপকৃত হয়। এটা যাই হোক, আরো হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিবেন। আপনার ওখানে বাঙালি যেহেতু, যদি কোনো আপনার পরিচিত কেউ থাকে, হ্যাঁ, এইভাবে পড়তে চায় পার্সোনালি, একটু তাদেরকে বিষয়টা জানাবেন, কারণ আপনাদের উপরেই আমাদের সবকিছু নির্ভর করে। আচ্ছা, তো দেখেন এখানে পার্টস অফ স্পিচটা তৃতীয় নম্বরে শিখবো, চতুর্থ নম্বরে ভার্ব শিখবো, পঞ্চম নম্বরে শিখবো টেন্স বা কাল। টেন্স, এটা কেমন কালের পরিবর্তনটা, এটা কিভাবে হয়? যেমন আমি 30 মিনিট আগে আপনার ক্লাসটা শুরু করেছিলাম, এই সময়টা কিন্তু চলে গেছে। যখন আমি সালাম দিয়ে ক্লাসটা শুরু করলাম, এটা এখন অতীত হয়ে গেছে। আমার কথাগুলো এখনো চলছে, চলমান, এটা কিন্তু এখনো প্রেজেন্ট টেন্স। এখনো কিন্তু এটা প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। এখন এর ভিতরে আবার বিভাজন আছে, প্রেজেন্ট টেন্সরা আবার চার ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হুম, পারফেক্ট, আর পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তৃতীয় নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, হ্যাঁ। আর চতুর্থ নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি দেখাবো, এই শীটগুলো আমি দিব। তো এই যে এটা হচ্ছে, প্রত্যেকটা টেন্স যদি চার প্রকার হয়, প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার, মোট টেন্স হচ্ছে 12 প্রকার। এই 12 প্রকার টেন্স যখন আপনি শিখে যাবেন, দেখবেন আপনি ফ্লুয়েন্টলি, একেবারে সেই নেটিভ স্পিকার যারা, ওদের সাথে পাল্লা দিয়ে আপনি কথা বলতে পারছেন। এই জায়গাটায় যেতে গেলে আমাদেরকে টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আমরা পঞ্চম নাম্বারে শিখবো হচ্ছে টেন্স। এই টেন্স শেখার পর আমরা 6 নাম্বারে, ষষ্ঠ নাম্বারের ক্লাসে আমরা থাকবে হচ্ছে মডাল এবং সেমি মডাল। এটা আবার কেমন? এটা টেন্সেরই একটা, হ্যাঁ, এটা টেন্সেরই একটা অংশ, এটা টেন্সের একটা শাখা বলতে পারেন, শাখা প্রশাখা। সব কথা টেন্স দিয়ে বলা যায় না। যেমন আপনি বলছেন আমি ভাত খাই, আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আই ইট রাইস, আমি ভাত খাই। হুম, আমি ভাত খাই। আচ্ছা, তাহলে এই কথাটাকে যদি আমি একটু অন্যভাবে বলি, আমি ভাত খেতে পারি, আমি ভাত খেতে পারি, এইটা আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। এখানে মডাল ভার্বের ভিতরে একটা ভার্ব থাকে ক্যান, CAN, ক্যান মানে হচ্ছে পারি বা পারা। সেই মডালটাকে এখানে ব্যবহার করে বাক্যটা সম্পন্ন করতে হবে। আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু যখন বলবেন আমি ভাত খেতে পারি, তখন আই ক্যান ইট রাইস, আই ক্যান ইট রাইস, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ডু দ্য। দেখেন এই যে কথাগুলো আপনাকে শিখাচ্ছি, বা কথা বলাটা শেখা হয়ে গেলে আরো একটা বিষয় আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে অ্যাকসেন্ট। দেখবেন আমেরিকানরা কিন্তু আমি যেভাবে বলছি এভাবে বলে না, তারা খুব দ্রুত বলে তাদের কথা। হ্যাঁ, হ্যাঁ, না, ভয় পাবেন না। এখন থেকে প্রথম হচ্ছে আমাদের কথা বলা শিখতে হবে, তারপর ওদের অ্যাকসেন্ট গুলো আমি বলে দিব। হ্যাঁ, যেমন আমরা বলছি যে আই লাইক ভেজিটেবল, ওরা কিন্তু ভেজিটেবল বলে না, ওরা বলে ভেজিটেবল, ভেজিটেবল। আই লাইক ভেজিটেবল, আই লাইক ভেজিটেবল। আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো। হুম, 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 জন, আচ্ছা, হুম, 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 ঠিক ঠিক ঠিক, পারবেন এখন থেকে। ওদের সাথে আপনি ইংলিশে বলবেন, যেমন ওদের অ্যাকসেন্ট। হুম, 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 হুম। আপনি ওদের আগে শুনবেন, আর আমি গ্রামার শিখাচ্ছি, কথা বলা শিখাচ্ছি, আপনি অল্প সময়ের ভিতরে ওদের সাথেও আপনি কথা বলবেন, আপনি ছোট ছোট ইংলিশ বলবেন। হ্যাঁ, আপনি ছোট ছোট, যেমন আপনি মনে করেন ওদের খাবার রেডি করেছেন, আপনি ইংলিশে বলবেন যে দ্য ফুড ইজ রেডি, প্লিজ কাম টু ইট। দ্য ফুড ইজ রেডি, খাবার প্রস্তুত, প্লিজ কাম টু ইট। প্লিজ
কাম টু ইট, খেতে এসো। এটা যখন বলবেন তখন ওরা বুঝতে পারবে, এবং আপনারও কিন্তু কথা বলতে বলতে একটা সময়ে ওদের ওদের মতো দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস দেখেন আমরা, হুম, সিস্টেম গুলো আমি হ্যাঁ, হুম, বর্তমান হুম, ভবিষ্যতে এগুলোই তো জানতে না পারলে তো হবে না একদমই ঠিক, এগুলো জানতে হবে, প্রচুর পরিমাণে এগুলো জানতে হবে। হ্যাঁ, তো প্রথমে জানতে হবে, তারপর কথা বলা শিখলে একটা সময় ওদের অ্যাকসেন্ট গুলো আপনি শিখে যাবেন। ওদের যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, ওরা বলে আই ওয়ান্ট না গো, আই গন না গো, অন না গন না। আমেরিকানরা প্রচুর, হ্যাঁ, আমেরিকানরা প্রচুর শর্ট ফর্ম ব্যবহার করে, শর্ট ফর্ম ব্যবহার করে। এই কারণে আমরা বুঝতে পারি না। আরেকটা সমস্যা হচ্ছে ওরা খুব দ্রুত কথা বলে, খুব দ্রুত। হ্যাঁ, যেমন দেখেন আমি এখানে খুব স্লোলি কথা বলছি আপনাকে বোঝানোর জন্য, হ্যাঁ, বলতেছেন, কিন্তু ওরা কিন্তু খুব দ্রুত বলে চলে যায়। ইংলিশটা হচ্ছে ফাস্ট ল্যাঙ্গুয়েজ, দ্রুত একটা ভাষা, ইংরেজি ভাষা। তো এটা হবে, যেহেতু আপনি ওখানে আরো কয়েকটা বছর থাকেন বা এইভাবে ভাষাটা শেখেন, দেখবেন আপনিও একসময় ওদের মতো বলতে পারছেন। তখন আপনার কাছে খুব বিস্ময় মনে হবে যে আসলে আমি তো পেরে গেছি, আমি তো একটা সময় ভয় পেতাম, এখন তো আমি পারছি। আর বিশেষ করে বাসার ভিতরে আপনার বাচ্চারা যখন বলে, ওদেরকে মনোযোগ দিয়ে শুনবেন, আর এদিকে আমি গ্রামারটা শিখিয়ে দেবো। হুম, হুম, জানি না কোনটা কোন ক্যাটাগরি হুম, হুম, কোন টেন্সে পড়বে এটা হ্যাঁ, তো এইগুলো আমি যদি দেখাই বলতে দিব। গেলে এইগুলো হ্যাঁ দেখাই দিব, আপনি পারবেন। এখান থেকে আপনি প্রত্যেকটা সেন্টেন্স, আমি যে যেমন বুঝাচ্ছি যে আমি ভাত খাই, আই ইট রাইস, এটা টেন্স, এটা টেন্স দিয়ে করতে পারলেন। কিন্তু যদি বলি আমি ভাত খেতে পারি, তখন আমাকে এই মডাল ভার্ব শিখতে হবে। মডালটা শিখাবো, মডালটা খুবই ভালো কাজে দিবে আপনাদের জন্য। মডাল ছাড়া কিন্তু আমরা অনেক কথা বলতে পারি না। যেমন আমি খাই, আই ইট, আর যখন বলি আমি খেতে পারি, তখন আই ক্যান ইট, আই ক্যান ইট, আমি খেতে পারি। তো বলছে যে ইংরেজি ভাষায় দুই ধরনের অক্সিলারি ভার্ব রয়েছে, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। তো এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়, এবং অন্যটি হচ্ছে মডাল অক্সিলারি, যারা নিজেরাই আলাদা ক্যাটাগরির কিছু বাক্য তৈরি করে থাকে। ওই যে বললাম যে আই ক্যান ইট, আমি খেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি। হুম, তো এই যে পারি, হ্যাঁ, পারি ইংরেজিটা ক্যান, এখানে কোনো টেন্স দিয়ে আপনি বাক্যটা পারবেন না, এখানে মডাল প্রয়োজন হবে। তো এখানে 18টি মডাল ভার্ব রয়েছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড টু, ডেয়ার টু, মাস্ট টু, হ্যাভ টু। হ্যাঁ, এই 18টি মডাল ভার্ব, আর এই যে দেখেন 12 প্রকার টেন্স, এই 12 আর এই 18, মোট হচ্ছে 30। এই 30টা বাক্য আমাদেরকে গঠন করা শিখতে হবে। 18টা মডাল ভার্ব দিয়ে 18টা বাক্য করব, আর 12টা টেন্স দিয়ে 12টা বাক্য করব। কিভাবে করব দেখেন, এই যে 30 প্লাস সেন্টেন্স, 18টা মডাল, 12টা টেন্স, 30 প্রকার। এই 30টা বাক্য আমরা একটা ভার্ব দিয়ে করতে পারি, যে কোনো একটা ভার্ব। আপনি গো নিতে পারেন, ইট নিতে পারেন। হ্যাঁ, যেমন দেখেন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এইটাকে যদি আমি নেগেটিভ বলি, এটাকে যদি আমি নেগেটিভ করি, তখন কি হয়, আই ডোন্ট গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই, তখন কি হবে, ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল। ডু আই গো টু স্কুল আমি কি স্কুলে যাই, এখানে ডু কেন হলো, কারণ প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে প্রশ্ন করতে গেলে সাবজেক্ট অনুসারে ডু বা ডা জানতে হয়। কি করতে হয়, ডু বা ডা জানতে হয়। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি ভাত খাই, আই ইট রাইস, তাহলে বলেন আমি ভাত খাই না, কি হবে, আই ডোন্ট, ডোন্ট রাইট আই আই ডোন্ট ডোন্ট ইট রাইট ইট রাইস। আমি কি ভাত খাই, তখন কি হবে, ডু আই ডু আই ইট রাইস। ইট রাইট আমি কি ভাত খাই না, তখন কি হবে, আই ডোন্ট আই ডোন্ট আই ডোন্ট ইট রাইস হ্যাঁ, আইটা প্রথমে দেওয়া যাবে না, ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। ও ডোন্ট হুম, ডোন্ট ডোন্ট আই আই, রাইট ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। ডোন্ট আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। হুম, আগে ডোন্ট, ডোন্ট বলতে হ্যাঁ, আগে ডোন্ট আই ডোন্ট, গো ডোন্টের পরে সাবজেক্ট, ডোন্ট আই ইট রাইস, ডোন্ট আই গো টু স্কুল। যাই হোক, এখানে দেখেন আরো করেছি, হি গোস টু স্কুল, এরপর পাস্ট টেন্স করেছি, দেখেন আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে কি হবে, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এই ওয়েন্ট কোন জায়গা থেকে পেলাম, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, কি বললাম, গো এর পাস্ট ফর্ম,
এই যে দেখেন পাস্ট ফর্ম বলতে এইগুলা বোঝায়, এই যে এইগুলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই যে গো থেকে দেখেন এই যে ওয়েন্ট এনেছি, গো থেকে কি আসে, ওয়েন্ট। আর এরপর হচ্ছে গন, এটাকে বলে V3 অংশ, এটাকে কি বলে, V3। গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, গন। তো ভাষা শিখতে গেলে সর্বপ্রথম আপনাকে এইগুলো মুখস্থ করতে হবে। আমি এই শীটটা এখন দিয়ে দিব, এই শীট থেকে আপনি প্রতিদিন অল্প অল্প করে কিছু মুখস্থ করবেন প্রতিদিন, হ্যাঁ, 5টা বা 10টা করে। যেমন গো ওয়েন্ট গন, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর গন মানে হচ্ছে গিয়াছে। ডু, ডিড, ডান, ডু মানে করা, ডিড মানে করেছিল, আর ডান মানে করিয়াছে, ডু ডিড ডান। ইট, ইট এট ইটেন, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল, ইটেন মানে খেয়েছে, খাইয়াছে। ইট দিয়ে বাক্য, ইট দিয়ে একটা বাক্য করেন, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আপনি V2, এটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স, হ্যাঁ, পাস্ট ফর্ম V2। এট দিয়ে করেন, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, তখন ইট হবে না, আই এট রাইস। হ্যাঁ, যেমন আমি একটা এট, ATE উচ্চারণ হবে এট। যেমন দেখেন, রাইট মানে চিঠি লেখা, তো যদি বলা হয় আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট, তখন রাইট এর V2, এই যে দেখেন একে বলছে পাস্ট সিম্পল। হ্যাঁ, মাঝখানের যে ফর্ম গুলো এগুলোকে বলে পাস্ট সিম্পল, এটা বেসিক ফর্ম। আর এই ডান পাশে যেটা, এটাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে কি বলে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এগুলো, এই শীটটা আমি দিয়ে দিব, এগুলো আপনি অবসর সময় অল্প অল্প করে পড়বেন। আর পড়ে আপনি মাত্র 5টা করে মুখস্থ করেন, 5টা 6টা, এটা মুখস্থ করেন, দেখবেন আপনি পারবেন। দ্রুত সময়ের ভিতরে এগুলো আপনি কভার করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, এগুলা কভার করার পর আপনি আমাকে এই সে একটু নক দিবেন হোয়াটসঅ্যাপটা আজকে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দেই। আচ্ছা, যাই হোক, আমি এগুলো আপনাকে দিয়ে দিব, হ্যাঁ, এই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এগুলো যাবে, আপনি এগুলো কাইন্ডলি একটু দেখবেন। এগুলো সব আপনাকে আমি সাজাই দিব সুন্দরভাবে। তো এই ভার্বের শীটটা আমি দিয়ে দিব, এগুলোকে বলে কনজুগেশন অফ ভার্ব, কেবল যা দেখালাম এই। হ্যাঁ, প্রতিদিন আপনি 5টা 10টা করে মুখস্থ করবেন, খুব সহজ, এগুলো আপনি জানেন পারেন। আর এরপর দেখেন, এই যে আমরা মডাল শেখার পর 7ম নাম্বারে আমরা শিখবো, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা সব কথা অ্যাক্টিভে বলতে পারি না, ভয়েস মানে হচ্ছে বাচ্য। যেমন আমি বলি আমি ভাত খাই, এই কথাটাকে আরেকভাবে বলা যায়, আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা, আমি আমি কাজটি করি, আমার দ্বারা কাজটি করা হয়, আমি কাজটি করি, আমার দ্বারা কাজটি করা হয়। দেখুন, তখন দেখেন যদি বলা হয় মিতা একটি ছবি আঁকে, এটাকে বলা যায় একটি ছবি আঁকা হয় মিতার দ্বারা, একটি ছবি আঁকা হয় মিতার দ্বারা। তাহলে এই যে বাক্যগুলো আমরা গঠন করতেছি, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়, একটা হচ্ছে সক্রিয় বাচ্য, যেমন এখানে আমি, বা আমি যদি বলি সুমন গান গায়, এই গান গাওয়া কাজটি সরাসরি সুমনের দ্বারা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচ্য। ভয়েস মানে কি বলেছি, বাচ্য। হুম আর একটি গান গাওয়া হয় সুমনের দ্বারা, এটা কর্মবাচ্য। কেন? কারণ একটি গান, এটা হচ্ছে অবজেক্ট, এটা কিন্তু একেবারে প্রথমে এসেছে, এখানে কিন্তু সাবজেক্টের গুরুত্বটা কমে গেল, অবজেক্টের গুরুত্বটা বেড়ে গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে অবজেক্ট মানে কর্ম, এটাকে বলা হচ্ছে কর্মবাচ্য। 7ম নাম্বারে আমাদের এইটা শিখতে হবে ভয়েস, কারণ সব কথা অ্যাক্টিভে বলা যায় না। যেমন যদি বলা হয় বাজারে মাছ বিক্রি করা হয়, বাজারে মাছ বিক্রি হয়। আচ্ছা, এখানে বলেন তো, আমি প্রথমে আপনাকে সাবজেক্টের ধারণা দিয়েছি, এখানে কি কোনো সাবজেক্ট আছে বলেন, দেখেন তো, বাজারে মাছ বিক্রি করা হয়, এখানে মাছ কি সাবজেক্ট? না, না। কেন সাবজেক্ট না? কারণ সাবজেক্টের অর্থ হচ্ছে কর্তা। তো মাছ তো এখানে এই বাক্যে কোনো কাজ করতেছে না, মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, মাছ না, কিন্তু নিজে নিজে বিক্রি হতে পারে না। এই মাছটা হচ্ছে এখানে অবজেক্ট বা কর্ম। তা এই কর্মপ্রধান যে বাক্য, এইগুলোকে প্যাসিভ সেন্সে করতে হবে, এগুলো প্যাসিভ হয়। মাছ বিক্রি করা হয়, খাবারটি খাওয়া হয়, তাদেরকে সাহায্য করা হয়, এগুলো হচ্ছে প্যাসিভ। তো আমাদের এই 7ম নাম্বারে আমরা যখন ক্লাস শুরু করব, শুরু তো অলরেডি করেছি, তো আমরা এইটা ধারাবাহিকভাবে এগোবো, যে এই অ্যাক্টিভ প্যাসিভ আমাদেরকে শিখতে হবে। এই অ্যাক্টিভ প্যাসিভ শিখবো, এটা শিখলে দেখেন এখানে বাক্য দিয়েছি, এই যে
18টা 12টা টেন্স আর 18টি মডেল থেকে আমরা এই বাক্যগুলো এখন একটু পড়বো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আপনি বাংলা পড়বেন। আমি আরেকটা কথা বলেছি যে ভাষাটা শিখতে গেলে আমি যতটুকু কথা বলবো আপনাকে তার থেকে বেশি বলতে হবে, কারণ এই ভাষা শেখা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জায়গা। আমি কথা বললাম, আপনি শুনলেন, কিছু বললেন না, নো, ইটস নট দ্য রাইট ওয়ে। হ্যাঁ, বলতে হবে। তো এই বাক্যগুলো একটু পড়বেন। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, পড়েন। যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই গন টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট। স্কুল। আমি স্কুলে যাব। আমি স্কুল, এটা আমি লেখার বা স্কুলে যাব, আই গো টু স্কুল। হ্যাঁ, এটা আপনার ডায়েরিতে বা এসে লেখা লাগবে না, এখানে রেকর্ড হচ্ছে আর পিডিএফ পাবেন। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি, এই দেখেন, যাচ্ছি, যাচ্ছি, খাচ্ছি, মারছি, ধরছি, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। হুম, আমি স্কুলে যাচ্ছিলাম। সবই ঠিক আছে, শুধু প্রথম বাক্যে ছিল অ্যাম, আর দ্বিতীয় বাক্যে সেটা হয়ে গেল ওয়াজ। দ্বিতীয় বাক্যে সেটা কি হয়ে গেল? ওয়াজ। আই অ্যাম, আই ওয়াজ, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম, আমি স্কুলে যাচ্ছি, দেখেন, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আমি যদি বলা হয় আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি একটা ছবি আঁকিতেছিলাম বা আঁকছিলাম, আই ওয়াজ ড্রয়িং এ পিকচার। আমি আমি একটি গান গাচ্ছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং। আমি একটা কবিতা লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ পোয়েম। একটা একটা টেন্স শিখে তাৎক্ষণিকভাবে ওই রুল দিয়ে আপনি 10টা বাক্য করবেন, দেখবেন ওই রুলটা আপনার আর কখনো ভুল হবে না। পরবর্তীতে ওইটা সামনে আসলে, এই যে যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তুমি স্কুলে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল। ইউ এর পরে অ্যাম হয় না, ইউ এর পরে আর হয়। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস। হ্যাঁ, তুমি কথা বলছো, ইউ আর টকিং। তুমি দেখছো, ইউ আর ওয়াচিং। হ্যাঁ, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তুমি খেলছো, ইউ আর প্লেয়িং। তুমি ফুটবল খেলছো, ইউ আর প্লেয়িং ফুটবল। দেখেছেন? তাহলে কিন্তু সহজে বাক্য তৈরি করা যায়। আমাদেরকে এই সহজ পথটা অবলম্বন করতে হবে। কয়েকটা ক্লাস করেন, দেখবেন আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শিখে গেছেন, নিজেই পারবেন কথা বলতে এই স্ট্রাকচার গুলো। এরপর দেখেন, আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। কি হবে? আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। হুম, আমি স্কুলে গিয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটু আগে যে কাজটা হয়ে গেছে। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। এই দেখেন, গো থেকে এসেছে গন। গো থেকে কি এসেছে বলেন? গন। এই যে জায়গাটা, এই জন্য বলছি এই দেখেন, এই যে গো, গো, ওয়েন্ট, গন। এইগুলো বাক্য তৈরি করতে গেলে, এই যে আমি প্রথমেই বলেছিলাম না, তরকারি রান্না করতে গেলে আমার কিছু উপাদান উপাদান লাগবে, সব গুছিয়ে নিয়ে তারপরে আমাকে কিন্তু চুলার কাছে যেতে হবে, রান্না শুরু করতে হবে। তো আমার হচ্ছে আগে সাবজেক্ট মুখস্থ করতে হবে, অবজেক্ট চিনতে হবে, কিছু ভার্ব মুখস্থ করতে হবে, তারপর আপনি এই বাক্যগুলো পারবেন। এই যে আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। আমি একটা ছবি এঁকেছি, আই হ্যাভ ড্রন আ পিকচার। এই ড্র থেকে এসেছে ড্র, ড্রিউ, ড্রন। ড্র, ড্রিউ, ড্রন। এই কনজুগেশন অফ ভার্ব V1 V2 এগুলো মুখস্থ করতে হবে। এই যে দেখেন, ড্র মানে হচ্ছে ছবি আঁকা, ড্র। DRAW, এগুলো মুখস্থ করতে হবে আগে থেকেই, তা না হলে বাক্য তৈরি করা যাবে না। এখানে রয়েছে, এরপরে আছে দেখেন, রাইট। রাইট মানে লেখা, রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন আ লেটার। আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। তো এই বাক্যগুলো, আচ্ছা, তারপরে একটু পড়ে যান। আমি স্কুলে গিয়েছি 7 নাম্বার, আই হ্যাভ গন টু স্কুল। গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। হ্যাঁ, আমার বাবা বাড়ি আসার পর আমি স্কুলে গিয়েছিলাম। আমার পড়েন বাবা, 8 নাম্বার, বাংলাটা পড়েন আগে। আমার ও বাবা, আমার বাবা এই তো বাবা বাড়ি আসার পরে আমি স্কুলে গেছিলাম। হুম, আমি I had gone to school after my father come home.
হ্যাঁ, আফটার মাই ফাদার কেম হোম। আফটার মাই ফাদার কেম হোম, হুম, বাবা বাড়ি আসার কেম আগে। হবে, হ্যাঁ, পরের বাক্যটা পড়েন, আমি স্কুলে গিয়ে থাকবো। আই উইল হ্যাভ। স্কুলে গিয়ে থাকবো, আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি সকাল স্কুলে থেকে গিয়ে স্কুলে থাকবো। যাচ্ছি। আই হ্যাভ বিন গোয়িং, আই আই হ্যাভ হ্যাভ বিন বিন গোয়িং টু গোয়িং টু স্কুল স্কুল সিন্স মর্নিং। সিন্স মর্নিং, সিন্স মর্নিং। এই সিন্স মানে হচ্ছে থেকে, সকাল থেকে, এই জন্য এখানে সিন্স বসেছে। সকাল থেকে, এই জন্য এখানে সিন্স হবে। যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি, তখন সিন্স হতো না, তখন ফর হতো। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম, আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম, মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো, আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। এগুলো প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, কিন্তু এগুলো কঠিন মনে হবে না, একটু প্র্যাকটিস করলে এগুলো পারবেন। এরপর দেখেন মডাল দিয়ে এখানে বাক্য তৈরি করেছে। এই যে আমি স্কুলে যেতে পারি, এখানে কিন্তু কোনো টেন্স দিয়ে আপনি করতে পারবেন না। এখানে বলছে আই ক্যান গো টু স্কুল, ক্যান মানে হচ্ছে সামর্থ্য। আমি স্কুলে যেতে পারতাম, তখন কি হবে? আমি স্কুলে যেতে পারতাম, আই কুড। আই কুড গো টু স্কুল। হ্যাঁ, এই ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। আমি স্কুলে যেতে পারতাম অতীতকালের একটা অভ্যাস বোঝাচ্ছে, আমি স্কুলে যেতে পারতাম। তারপর পড়েন, আমি স্কুলে যেতে পারি, 15 নম্বর, আমি স্কুলে যেতে পারি। গো টু স্কুল, হুম আমি স্কুলে যেতে পারি। হুম আই মাইট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম। হুম আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। হুম। আই আই কি ইউজ, ইউজ হ্যাঁ, এটা ইউজ টু, ইউজ টু একসাথে বলতে হবে। ও আমি আই স্কুলে, অর্থাৎ অতীতকালে, গো অতীতকালে কোনো কাজ টু, নিয়মিতভাবে করা হতো, অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে তখন ইউজ টু বসে। আই ইউজ টু গো টু স্কুল, আমি নিয়মিত স্কুলে যেতাম। আমি অবশ্যই স্কুলে যাব, অবশ্যই ইংরেজি হচ্ছে মাস্ট। অবশ্যই ইংরেজি মাস্ট। হ্যাঁ, আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দা ওয়ার্ক। আমি অবশ্যই খাবারটি খাবো, আই মাস্ট ইট দা ফুড। আমি অবশ্যই মোবাইলটা কিনবো, আই মাস্ট বাই দা মোবাইল। বাই, মাস্ট, এখানে আমাকে কি করতে হচ্ছে? শুধু ভার পরিবর্তন করা হচ্ছে, বাই মানে কেনা। আমি অবশ্যই খাবারটি খাবো, আই মাস্ট ইট দা ফুড, ইট মানে খাওয়া। হ্যাঁ, ভার্বের খেলা, ইয়েস। ভার পরিবর্তন করা শিখবেন, আপনি কথা বলা শিখে গেছেন। ইংরেজি ভাষাটা আমি আবারও বলছি, খুব সহজে শেখা যায়। আমাদের কিছু দেখানো পদ্ধতি, সিস্টেম অবলম্বন করবেন, আপনি অল্প সময়ের ভিতরে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তো দেখেন বলছে যে 20 নম্বরে, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। হুম, যাব। তারপর আমার স্কুলে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো গো টু টু স্কুল, স্কুল, প্রয়োজন। আমি স্কুলে যাওয়ার সাহস দেখাই, আই ডেয়ার টু গো টু স্কুল। স্কুল, হুম ডিয়ার, হুম ডেয়ার টু মানে সাহস দেখানো। আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। স্কুল, আমাকে আমাকে যেতে হতো, দেখেন এখানে অ্যাম টু মানে হচ্ছে বর্তমানে সাবজেক্টকে কোনো কাজ করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। আর আমাকে স্কুলে যেতে হতো, তখন আই অস টু। ওই অ্যাম, অ্যাম টু এর পরিবর্তে অস টু, আই অস টু গো টু স্কুল। আমার স্কুলে যাওয়ার কথা, আমার স্কুলে যাওয়ার কথা, সাপোজড, আই এম সাপোজ টু গো টু স্কুল। সাপোজ, আমার স্কুলে যাওয়ার কথা ছিল, তখন অ্যাম এর পরিবর্তে ওয়াজ। আই ওয়াজ সাপোজ টু গো টু স্কুল। এইটুকু আপনাকে খেয়াল করতে হবে যে আমার স্কুলে যাওয়ার কথা বর্তমান কালে বোঝাচ্ছে, তখন অ্যাম সাপোজ টু। আর যখন আমার স্কুলে যাওয়ার কথা ছিল অতীতকাল হয়ে যাবে, তখন এখানে ভার্বটাও পরিবর্তন, অ্যাম এর পরিবর্তে শুধু ওয়াজ হবে, বাদ বাকি সব ঠিক থাকবে। এইটা আপনাকে একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যে আমার স্কুলে যাওয়ার কথা। কোনো কারো আপনি বলছেন যে স্যার আমার আগামী বছর দেশে আসার কথা, আমার আগামীকাল নিউ ইয়র্ক যাওয়ার কথা, আমার আগামীকাল অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা, এই যাওয়ার কথা বা কথা ছিল, এগুলো সাপোজ টু ব্যবহার করতে হয়। এরপর দেখেন, আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু। হ্যাভ টু মানে হচ্ছে দরকার, হ্যাভ টু মানে দরকার বা আবশ্যক। আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হয়েছিল, আমাকে স্কুলে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু স্কুল। আমি স্কুলে যেতে চাই,
আমি স্কুলে যেতে চাই, আই উড লাইক টু গো টু স্কুল। আমার বরং স্কুলে যাওয়া ভালো, আই হ্যাড বেটার অথবা আই উড রেদার গো টু স্কুল। আই হ্যাড বেটার অথবা আই উড রেদার গো টু স্কুল। এই যে দেখেন 30টা বাক্য করে ফেললাম। 30টা বাক্য আমরা তৈরি করে ফেলেছি। এখন হ্যাঁ, আই হ্যাড বেটার গো টু স্কুল অথবা আই উড রেদার, যে কোনো একটা বললে হবে, হ্যাড বেটার অথবা উড রেদার। তো দেখেন এই যে এইখানে মোটামুটি আমাদের এইগুলো শিখতে হবে। এই ধারণাগুলো যখন আমরা নিব তখন কিন্তু আমরা ফ্লুয়েন্টলি কথা বলা শিখে যাব। এরপর দেখেন এখানে কয়েকটা ভার্ব দিয়েছি। গেট আপ মানে ওঠা, ঘুম থেকে ওঠা। ওয়াশ মানে ধৌত করা। টেক মানে নেওয়া। অ্যাবলুশন অর্থ অজু করা, রিফ্রেশ সতেজ করা। এই ভার্বগুলো ব্যবহার করে আপনি প্রতিদিন কি কাজ করেন, ডেইলি রুটিন যেটা, ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ ডেইলি অ্যাক্টিভিটিস, দৈনন্দিন যে কাজ, এগুলা বলবো প্রেজেন্ট টেন্স ব্যবহার করে। তো কিভাবে দেখেন আমরা একটা প্রেজেন্টেশন, একটা নিজের বর্ণনা, সারা দিনের কাজগুলো আমরা বলতে পারি। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই অ্যাম সাকিব। এখানে আপনি বলবেন আই অ্যাম নীলুফা বিফোর ইউ। এটা একটু পড়েন তো প্রথম থেকে শেষ পর্যন্ত। হুম, সেটা ছেলেমেয়েরা বাংলা বুঝতে পারে মোটামুটি? আহ, এগুলো করবো। হ্যাঁ, এটা একটু একবার ইয়ে করেন। আমি তাহলে রিডিং স্কিলটা, আমাদেরকে 4টা স্কিল আপনাকে ডেভেলপ করাবো। সেটা হচ্ছে রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল এবং স্পিকিং স্কিল। তো আমরা কতটা বলতে পারি, রিডিং স্কিলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সব থেকে গুরুত্বপূর্ণ রাইটিং এবং স্পিকিং, আপনি নির্ভুলভাবে কতটা লিখতে পারছেন এবং কতটা সুন্দরভাবে বলতে পারছেন। স্পিকিং স্কিলটা বেশি প্রয়োজন। আপনি মানুষের সামনে কথা বলে নিজের অনুভূতিটাকে বোঝাতে হয়, এখানে লিখে কিন্তু বলার প্রয়োজন হয় না। তো স্পিকিং স্কিলটা আমরা ডেভেলপ করবো। তো এটা একটু পড়েন, রিডিং স্কিলটা আমাদের যাচাই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। হুম, তখন ইউ অল আই এম আই এম সাকিব বিফোর ইউ, ফর ইউ আই এম রিয়েলি গ্ল্যাড, GLAD, গ্ল্যাড মানে আনন্দিত। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, ফিলিংস, my ফিলিংস। feelings. হুম, I will try to say something about my daily activities. অ্যাক্টিভিটিস। Activities. হুম, Daily activities. I About get up, my daily activities. I get up. I get up early in the morning হুম, every day. Then I brush my teeth. হুম। Mm. Then I wash my face. Then I my wipe the face and take Ablution, ablution মানে অজু, ablution for ফজর prayer. evolution for the prayer. Um, After then that, I do some then I do some exercise. exercise. হ্যাঁ, I do some exercise. then I pray, refresh myself and take my breakfast. Then I get ready to go to school or college. office college at 30 9:30 a.m. a.m. Then I 9:30 a.m. Then I start my work and then I take lunch at 2 p.m. After that I come come breakfast. back. I come back from office at 5 p.m.
or 5 p.m. Then I is spend এটা স্পেন্ড মানে ব্যয় করি, দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি spend something with my ফ্যামিলি family. Then after this ফর for অন আওয়ার 1 hour, and then I have my dinner at 10 p.m. Then I go to bed for sleeping at 11 p.m. That's all about my daily activities. অ্যাক্টিভিটিস। থ্যাঙ্কস ফর প্যাশেন্স শেয়ারিং। Thanks for প্যাশেন্স শেয়ারিং। দেখেন, একজন মানুষ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার পর্যন্ত সে কি কি করে সব এখানে তুলে ধরেছে। প্রথম বাক্যে বলেছে আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। এই যে বাক্যটা দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠি, গেট আপ মানে হচ্ছে ওঠা। তারপর সে কি করে, আই ব্রাশ মাই টিথ। হ্যাঁ, দেখেন একটা ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়েছে, এখানে এলোমেলো বলা হয়নি। বলছে দেন আই ব্রাশ মাই টিথ। এখন এই যে দেখেন এখানে বলছে যে আমরা যদি একটা স্যাম্পল অ্যান্সার দেখি তাহলে এমনটি হতে পারে, আমরা দৈনন্দিন কি কি কাজ করি সেগুলো ইংলিশে আমরা বলবো। তো এখানে কিছু ভার্ব নিয়েছি, গেট আপ মানে ওঠা, ওয়াশ মানে ধৌত করা, টেক মানে নেওয়া, অ্যাবলিউশন অর্থ অজু করা, রিফ্রেশ অর্থ সতেজ করা, স্টার্ট অর্থ শুরু করা, তাই না? তো এইগুলা দিয়ে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, গেট আপ, ব্রাশ। এখন আপনি চাইলে এখানে পাস্ট টেন্স ব্যবহার করে হুবহু যা যা আছে সবই থাকবে, শুধু পাস্ট টেন্স। যেমন আই গেট আপ, যদি আমি আপনাকে বলি যে আপনি গতকাল সারাদিন কি কি করেছিলেন, তখন আপনি বলবেন যে ভাইয়া আই গট আপ আর্লি ইন দা মর্নিং। আই ব্রাশ, এটাকে ইডি যোগ করতে হবে, আই ব্রাশড, আমি দাঁত ব্রাশ করেছিলাম, আই ব্রাশড মাই টিথ ইয়েস্টারডে মর্নিং। হ্যাঁ, দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন, এখানে ওয়াশড এরপর ইডি যোগ করতে হবে। এই যে কনজুগেশন অফ ভার্ব, ভি টু করতে হবে সবগুলাই, ভার্ব টু। দেন আই ওয়াশড, আমি ধৌত করেছিলাম, মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন, টেক হবে না, টুক হবে। কি হবে? took ablution for fajr prayer. After that I do some exercise, এখানে দিতে হবে I did, do এর ভি টু কি হবে? did। I did. তো এইটা আগামীকাল আপনি বলবেন এইগুলা সব পাস্ট ফর্ম ব্যবহার করে। একটু চেষ্টা করবেন, না পারলে আমি হেল্প করব। তবে আমাদের প্রত্যেকদিন অল্প অল্প কিছু হোমওয়ার্ক নিতে হবে, আপনি করার চেষ্টা করবেন, না পারলে আমি সেটা দেখিয়ে দিব। যেমন দেখেন, আমরা প্রথম দিন থেকে এইগুলা করব। এই যে দেখেন এখানে, আমরা তো বাঙালি, আমরা সব যে কথা ইংরেজিতে বলতে চাই প্রথমে বাংলায় সাজাতে হয়। তো এই বাংলা ট্রান্সলেশন করতে হবে বাংলা থেকে ইংরেজিতে। সূর্য পূর্ব দিকে ওঠে, পাখিরা আকাশে উড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, হ্যাঁ তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তারপর ঘোড়ার কি শিং আছে, তুমি কি তাকে চেনো? না, কঠিন না, এগুলো আমি দেখাই দিব, খুব সহজ। দেখেন, এই যে বলছে যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সূর্য, দা সান। ওঠা ইংরেজি হচ্ছে রাইজ। হ্যাঁ, সাবজেক্ট, হ্যাঁ সূর্য নিজে নিজে ওঠে। হ্যাঁ, তাহলে দা সান রাইজ মানে ওঠা, দা সান রাইজ ইন দা ইস্ট, ইস্ট মানে পূর্ব। তো এখানে রাইজের সঙ্গে সূর্য যেহেতু থার্ড পার্সন, রাইজের সঙ্গে এস যোগ করতে হবে, দা সান রাইজেস ইন দা ইস্ট, দা সাম দা সান রাইজেস ইন দা ইস্ট। দেখেন, তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান কিভাবে করবেন, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ মানে তুমি বা তোমরা, ইউ আর লাকি, লাকি মানে ভাগ্যবান। এগুলো আমি দেখাবো যখন টেন্স পারবেন তখন এই বাক্যগুলো আপনি করতে পারবেন, এগুলো খুবই সহজ হবে। তবে আজকে আমি যা যা দেখিয়েছি এইগুলো আমি শিট পাঠিয়ে দিচ্ছি এখন, এই পিডিএফ ফাইল এবং ক্লাস রেকর্ডটাও দিচ্ছি, আপনি এখান থেকে একটু সময় পেলে প্র্যাকটিস করবেন। আর যেহেতু বলেছেন টাইমটা হচ্ছে বৃহস্পতি শুক্র শনি, তো আজকে সম্ভবত বৃহস্পতিবার, আজকে হচ্ছে আমি ক্লাসটা শুরু করলাম, আগামীকাল শুক্রবার আগামীকালও নিব, শনিবারও নিব, তবে 8টায় ক্লাসটা শুরু করব, বাংলাদেশ টাইম সকাল 8টা। হ্যাঁ, ঠিক আছে। আর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেন, এই নাম্বারটা একটু, বুধবারে অফ, ও বুধবার রাত, ইয়েস। যাই হোক, তো আমার এই নাম্বার থেকে আপনাকে লিংক দেবো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু নক দিয়ে রাখেন, এইটা একটু তুলে সেভ করে রাখেন, আমি আপনাকে নক দিচ্ছি এখন, তাহলে সুবিধা হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আপনি এখনই একটু নক দেন, আমি ক্লাসটা শেষ করছি, তো এইটা একটু সেভ করে রাখেন। হ্যাঁ, এটা একটু নক দেন, তাহলে এইটাই আমি যোগাযোগ করতে পারবো যে কোনো সময়। ঠিক আছে? আচ্ছা, এই নাম্বারটা একটু আপনি হোয়াটসঅ্যাপ সেভ করে নাম্বারটা মোবাইলে একটু আমাকে নক দেন এইটাই। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর এই নাম্বারটা একটু নক দেন আপনি এখন। হ্যাঁ, ঠিক আছে। ওকে।